একাদশ শ্রেণী সেমিস্টার 1 বিষয় রাষ্ট্রবিজ্ঞান অধ্যায় 3, 4 ও 5। তো আজ আমরা শুরু করছি রাষ্ট্রবিজ্ঞান ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের জন্য, যেটা খুব ইম্পর্টেন্ট সাজেশান, খুবই ইম্পর্টেন্ট। তো চলো, যে আমরা আগের দিনে যে পার্টটা দিয়েছিলাম 40টা প্রশ্নর রাষ্ট্রবিজ্ঞানের সাজেশান, আজ আমরা তার দ্বিতীয় পার্টটা দিচ্ছি, যে 41টা প্রশ্ন থেকে মোট 100টা কোশ্চেন। 100টা প্রশ্নর মধ্যে তোমরা যদি পড়ো এবং দেখে যাও পরীক্ষার আগের সময়েও, তাহলে তোমরা অবশ্যই পাবে এবং এর বাইরে কিচ্ছু প্রশ্ন পড়বে না পরীক্ষায়। তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক। তো 3 নম্বর অধ্যায়ের যেটা ছিল নাগরিক তত্ত্ব, তো যে প্রশ্ন আছে 41 নম্বরের প্রশ্ন, নাগরিক তত্ত্ব বলতে কি বোঝায়? রাষ্ট্রের সঙ্গে আইনি সম্পর্ক। তো 42 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিক তত্ত্ব সম্পর্কিত ধারা কয়টি? 5 থেকে 11টি। তো 43 নম্বর প্রশ্ন, জন্মসূত্র নাগরিক তত্ত্ব কবে পাওয়া যায়? ভারতে। উত্তর হবে ভারতে যদি জন্ম নেয় তখন পাওয়া যায়। তো 44 নম্বর প্রশ্ন, বংশসূত্রের নাগরিক তত্ত্ব কবে পাওয়া যায়? উত্তর হবে পিতামাতা ভারতীয় হলে। তো 45 নম্বর প্রশ্ন, নিবন্ধনের মাধ্যমে নাগরিক তত্ত্ব কে দেন? তো উত্তর হবে কেন্দ্রীয় সরকার। 46 নম্বর প্রশ্ন, স্বাভাবিককরণের মাধ্যমে নাগরিক তত্ত্ব পেতে কত বছর বাস করতে হয়? অর্থাৎ হবে 5 বছর। অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিক তত্ত্ব কবে হয়? উত্তর হবে নতুন ভূখণ্ড যুক্ত হলে। তো 48 নম্বর প্রশ্ন, নাগরিক তত্ত্ব বাতিল করে কে? উত্তর হবে কেন্দ্রীয় সরকার। 49 নম্বর প্রশ্ন, বিদেশীয় নাগরিক তত্ত্ব গ্রহণ করেন কে? ভারতীয় নাগরিক তত্ত্ব হারায়। 50 নম্বর প্রশ্ন, তার মাধ্যমে নাগরিক তত্ত্ব নিলে কি হবে? উত্তর হবে বাতিল। তো 51 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকত্ব আইন কবে প্রণীত হয়? উত্তর হবে 1955 সালে। 52 নম্বর প্রশ্ন, নাগরিক বলতে কাকে বোঝায়? উত্তর হবে রাষ্ট্রীয় সদস্যকে। 53 নম্বর প্রশ্ন, রাষ্ট্রবিহীন ব্যক্তি কাকে বলে? অর্থাৎ উত্তর হবে যার কোনো নাগরিকত্ব নেই। তো 54 নম্বর প্রশ্ন, দ্বৈত নাগরিকত্ব আছে কোথায়? উত্তর হবে আমেরিকায়। তো 55 নম্বর প্রশ্ন, ভারত দ্বিতীয় নাগরিকত্ব দেয় না কি? তো উত্তর হবে না। 56 নম্বর প্রশ্ন, নাগরিকত্বের সুবিধা কি? উত্তর হবে মৌলিক অধিকার পাওয়া। তো 57 নম্বর প্রশ্ন, নাগরিকত্ব হারানোর প্রধান কারণ কি? উত্তর হবে অন্য দেশে নাগরিকত্ব গ্রহণ। 58 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিকত্বের কথা বলা হয়েছে? উত্তর হবে 5 থেকে 11। তো 59 নম্বর প্রশ্ন, নাগরিকত্ব আইন প্রণয়ন করে কে? উত্তর হবে সংসদ। 60 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিকত্ব জন্মসূত্র কবে পাওয়া যেত? উত্তর হবে 1987 সালের আগে। তো এরপরের যে অধ্যায় অর্থাৎ 4 নম্বর অধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের গণিত পরিষদ। তো 61 নম্বর প্রশ্ন, গণিত পরিষদ কবে গঠিত হয়েছে? তো উত্তর হবে 1946 সালে। 62 নম্বর প্রশ্ন, গণিত পরিষদের মোট আসন সংখ্যা কত ছিল? উত্তর হবে 389টা। তো 63 নম্বর প্রশ্ন, গণিত পরিষদে ভারতের রাজ্যের প্রতিনিধি কয়জন ছিলেন? উত্তর হবে 292 জন। তো 64 নম্বর প্রশ্ন, গণিত পরিষদের প্রথম বৈঠক কবে হয়েছিল? উত্তর হবে 1946 সালে 19 ডিসেম্বর। তো 65 নম্বর প্রশ্ন, গণিত পরিষদের সভাপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 66 নম্বর প্রশ্ন, গণিত পরিষদের উপসভাপতি কে ছিলেন? উত্তর হবে হিসি মুখার্জি। 67 নম্বর প্রশ্ন আছে, গণিত পরিষদের সংবিধান রচনার খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর হবে B.R. আম্বেদকর। তো 68 নম্বর প্রশ্ন, গণিত পরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর হবে সচিদানন্দ সিনহা। 70 নম্বর প্রশ্ন, সংবিধান রচনার মোট কত সময় লেগেছে? তো উত্তর হবে 2 বছর 11 মাস এবং 18 দিন। তো 70 নম্বর প্রশ্ন, সংবিধান সভার প্রথম বৈঠক কোথায় হয়েছিল? তো উত্তর হবে কনস্টিটিউয়েন্ট হল, দিল্লিতে। তো 71 নম্বর প্রশ্ন, গণপরিষদের মূল কাজ কি ছিল? উত্তর হবে সংবিধান প্রণয়ন। তো 72 নম্বর প্রশ্ন, গণিত পরিষদের নারী সদস্য সংখ্যা কত ছিল? উত্তর হবে 15 জন। 73 নম্বর প্রশ্ন, সংবিধান গৃহীত হয়েছিল কবে? তো উত্তর হবে 1949 সালের 26শে নভেম্বর। তো 74 নম্বর প্রশ্ন,
সংবিধান কার্যকর হয়েছিল কবে? 1950 সালের 26শে জানুয়ারি। তো 75 নম্বর প্রশ্ন, 26শে জানুয়ারি তারিখটি কেন বেছে নেওয়া হয়েছিল? উত্তর হবে 1930 সালের পূর্ণ স্বাধীনতা দিবস পালনের কারণে। তো 76 নম্বর প্রশ্ন, গণিত পরিষদের প্রধান পরামর্শদাতা কে ছিলেন? উত্তর হবে BN রাও। তো 77 নম্বর প্রশ্ন, গণপরিষদের সবচেয়ে বেশি প্রতিনিধিত্ব কোন প্রদেশে ছিল? উত্তর হবে উত্তরপ্রদেশে। তো 78 নম্বর প্রশ্ন, সংবিধান খসড়া কমিটির কতজন সদস্য ছিলেন? উত্তর হবে 7 জন। তো 79 নম্বর প্রশ্ন, সংবিধান সভার ভাষা কী ছিল? উত্তর হবে হিন্দি ও ইংরাজি। তো 80 নম্বর প্রশ্ন, গণিত পরিষদ কবে ভেঙে যায়? উত্তর হবে 1950 সালের 26শে জানুয়ারি। তো এরপরে যেটা আছে 5ম নম্বর অধ্যায়, অর্থাৎ 5 নম্বর অধ্যায় আছে ভারতীয় সংবিধানের রাষ্ট্র। তো এর প্রশ্ন হচ্ছে 81 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান বিশ্বের কোন বৈশিষ্ট্য অগ্রহীনী? তো উত্তর হবে দীর্ঘতম সংবিধান। তো 82 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কেমন সরকার ব্যবস্থা? তো উত্তর হবে ফেডারেল। তো 83 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান ধর্ম সম্পর্কিত কেমন? উত্তর হবে ধর্মনিরপেক্ষ। তো 84 নম্বর প্রশ্ন, প্রজাতন্ত্র বলতে কী বোঝায়? উত্তর হবে নির্বাচিত রাষ্ট্রপ্রধান। তো 85 নম্বর প্রশ্ন, গণতন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা কার হাতে? উত্তর হবে জনগণের। তো 86 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারই কয়টি? উত্তর হবে 6টি। তো 87 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্য কয়টি? উত্তর হবে 11টি। তো 88 নম্বর প্রশ্ন, নীতি নির্দেশক মূলনীতি কোথা থেকে গৃহীত? উত্তর হবে আয়ারল্যান্ড। তো 89 নম্বর প্রশ্ন, প্রস্তাবনায় সমাজতান্ত্রিক শব্দটি কবে যুক্ত হয়? উত্তর হবে 1976 সালে। তো 90 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কোন দেশ থেকে স্বাধীন বিচার ব্যবস্থা গ্রহণ করেন? উত্তর হবে আমেরিকা। তো 91 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকার গ্রহণ কোথা থেকে গৃহীত? উত্তর হবে আমেরিকার সংবিধান। 91 নম্বর প্রশ্ন, সংবিধান সরকার ব্যবস্থা কোথা থেকে গৃহীত? উত্তর হবে ব্রিটেন। 93 নম্বর প্রশ্ন, তো রাষ্ট্রপতি শাসক পদ্ধতি কোথা থেকে গৃহীত? উত্তর হবে আমেরিকা। 54 নম্বর প্রশ্ন, ভারতীয় নীতি নির্দেশক মূলনীতি সংবিধানের কোন অংশে আছে? উত্তর হবে 4র্থ ভাগে। 95 প্রশ্ন, তো মৌলিক কর্তব্য কোন সংবিধান সংশোধনীতে যুক্ত হয়? তো উত্তর হবে 42তম সংশোধনীতে। 96 নম্বর প্রশ্ন, বিচার বিভাগীয় পর্যালোচনায় ব্যবস্থা কোন দেশ থেকে গৃহীত? উত্তর হবে আমেরিকা। 97 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কী ধরনের নথি? তো উত্তর হবে লিখিত। তো 98 নম্বর প্রশ্ন, তো সংবিধান সর্বোচ্চতা কার? তো উত্তর হবে সংবিধানের। তো 99 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? উত্তর হবে সুপ্রিম কোর্ট। 100 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কাদের জন্য প্রযোজ্য? উত্তর হবে ভারতীয় জনগণের জন্য। তো আজকে আমরা যে এই পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে যে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশনটা দিলাম, তো এটা হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এইগুলো তোমরা দেরি না করে অবশ্যই ক্লাস 11-এর ছাত্রছাত্রীরা দেখে যাবে এবং পড়ে যাবে, তাহলে তোমাদের পরীক্ষায় এর বাইরে একটাও পড়বে না এবং তোমরা সবটাই পারবে।